ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের উত্তরাঞ্চলে হামলা বৃদ্ধি। গাজার ভবিষ্যৎ নির্ধারণে আমেরিকা বা ইসরায়েলের কথাবার্তার মূল্য নেই বলছে হামাস। পরমাণু সক্ষমতা আরও বাড়ানোর হুঁশিয়ারি কিম জং উনের। সিরিয়ার হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে লেবাননের প্রেসিডেন্টের নির্দেশ, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত। এবং রাশিয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউরোপের সাথে যুক্ত হলো 3 বাল্টিক দেশ। বাংলাদেশ ভারত কেউই কাউকে ছাড়া চলতে পারবে না, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইউক্রেন যুদ্ধের অবসানে পুতিনের সঙ্গে কথা হয়েছে, বললেন ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে লেবাননের প্রেসিডেন্টের নির্দেশ, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সিরিয়ার ভূখণ্ড থেকে আসা হুমকির জবাব দিতে লেবাননের উত্তর ও পূর্ব সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী পূর্ব লেবাননের বালবিক অঞ্চলের জানাতা শহরের কাছে সারা এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় 6 জন লেবাননি নাগরিক শহীদ এবং আরও 2 জন আহত হয়েছে। ইরানের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং চুক্তির পর এ পর্যন্ত 6 বার লেবাননে হামলা চালিয়েছে, যার ফলে 75 দিন আগে চুক্তি বাস্তবায়নের পর থেকে ইসরায়েল মোট 872 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এই প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার দক্ষিণ লেবাননে বোমা বর্ষণ ও বাড়িঘর পুড়িয়ে দেওয়া, যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে বিমান হামলা চালানো এবং শব্দ বোমা নিক্ষেপ করেছে। এছাড়াও শনিবার রাতে পশ্চিম তীরের বেথলেহাম ফিলিস্তিনি যুবকদের সাথে ইসরায়েলি সৈন্যদের সংঘর্ষ হয়, যার ফলে 31 জন ফিলিস্তিনি আহত হন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্যালেস্টাইন টুডে নেটওয়ার্ক আরও জানিয়েছে যে ইসরায়েলি সেনারা তুল কারেমের পূর্বে নূর শামস শরণার্থী শিবিরের কিছু পরিবারকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে। আরেকটি আগ্রাসনে ইসরায়েল সরকার দক্ষিণ সিরিয়ার দারা শহরতলির আংখাল শহরের পূর্বে গুদামগুলিতে বিমান হামলা চালায়। সরকার তাদের উপর আক্রমণ করে দাবি করে যে সেখানে অস্ত্র-শস্ত্রের মজুদ ছিল। আল জাজিরা কাতার এবং লেবাননের আল মায়াদিন সিরিয়ার সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দেশটির রাজধানী দামেস্কের উপকণ্ঠে আল দরিজ এলাকার কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। কিন্তু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নাজিব মিকাতির নেতৃত্বাধীন লেবাননের তত্ত্বাবধায়ক সরকারকে পদত্যাগ করার জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেন, যাতে নওয়াব সালেমের নেতৃত্বে দেশে একটি নতুন সরকার গঠন করা যায়। নতুন লেবাননের সরকারের 24 জন মন্ত্রী রয়েছেন, যারা সংসদ সদস্যদের 84 ভোট পেয়ে গঠিত হয়েছেন। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সিরিয়ার ভূখণ্ড থেকে আসা হুমকির জবাব দিতে লেবাননের উত্তর ও পূর্ব সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। সে কারণে দেশের উত্তর ও পূর্ব সীমান্তে মোতায়েন লেবাননের সেনাবাহিনী সাম্প্রতিক সংঘর্ষের সময় উপযুক্ত অস্ত্র দিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো লেবাননের বেশ কয়েকটি অঞ্চলে গোলাবর্ষণ এবং গুলি চালায়। গাজার ভবিষ্যৎ নির্ধারণে আমেরিকা বা ইসরায়েলের কথাবার্তার মূল্য নেই বলছে হামাস। সাক্ষাতে হামাসের একজন নেতা বলেছেন, গাজার ভবিষ্যৎ নিয়ে আমেরিকা বা ইসরায়েল যেসব কথাবার্তা বলে তার কোনো মূল্য নেই। তিনি বলেন, গাজা উপত্যকার মালিক ফিলিস্তিনি জনগণ, তারাই নিজেদের মধ্যে সলা পরামর্শের ভিত্তিতে এর ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিজয় ভূমিকা রাখার জন্য ইরান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। নাম প্রকাশ অনিচ্ছুক হামাসের এই নেতা দৃশ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উচ্চাভিলাষী পরিকল্পনার জবাব দিয়েছেন। ট্রাম্প গাজাবাসীকে প্রতিবেশী আরব দেশগুলোতে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান হওয়ার পর গাজা দখল করার অভিপ্রায় প্রকাশ করেছেন। পরমাণু সক্ষমতা আরও বাড়ানোর হুঁশিয়ারি কিম জং উনের। জাপান ও দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবিলায় পরমাণু কর্মসূচি আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এছাড়া কোরীয় উপদ্বীপ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ত্রিপক্ষীয় সামরিক সহযোগিতার সমালোচনা করেন তিনি। রবিবার 9 ফেব্রুয়ারি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এই খবর জানানো হয়। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা বার্ষিকীতে কিম বলেন, পরমাণু কৌশলগত অস্ত্র মোতায়েন, যুদ্ধ মহড়া এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা, ঝুঁকি ও নিরাপত্তার পরিবেশকে মারাত্মক চ্যালেঞ্জ জানাচ্ছে। উত্তর কোরিয়া এই অঞ্চলে অপ্রয়োজনীয় উত্তেজনা চায় না, তবে আঞ্চলিক সামরিক ভারসাম্য নিশ্চিত করতে টেকসই পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে কিম পারমাণবিক শক্তির আরও উচ্চতর বিকাশের তার অটল নীতি আরও একবার স্পষ্ট করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের বিষয়ে কিম বলেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ব্যাপক
কৌশলগত অংশীদারিত্বের চুক্তি অনুযায়ী রুশ সেনাবাহিনী ও জনগণের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন করবে উত্তর কোরিয়া সেনাবাহিনী ও জনগণ। গত মাসে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল 3 বছর ধরে চলা যুদ্ধে 11,000 সেনা ছাড়াও রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের উত্তরাঞ্চলে হামলা বৃদ্ধি। দখলদার ইসরায়েলি বাহিনী রবিবার 9 ফেব্রুয়ারি পশ্চিম তীরের উত্তরাঞ্চলে তাদের আক্রমণ বাড়িয়ে দিয়েছে। তুলকারেম শহরের পূর্বে নূর শামস শরণার্থী শিবিরে ঢুকে পড়েছে তারা এবং তাদের বর্বর হামলায় অনেক পরিবার বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। শিবিরের বাসিন্দারা জানান, ইসরায়েলি সেনারা বাড়িগুলো সামরিক ক্যাম্পে পরিণত করেছে এবং বৃহৎ পরিমাণ বাহিনী সহ বুলডোজারও ব্যবহার করা হয়েছে। এই হামলা ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে পরিচালিত হয়েছে। একটি বুলডোজারের মাধ্যমে শিবিরের প্রবেশদ্বার ধ্বংস করা হয়েছে এবং শিবিরটি অবরুদ্ধ করে ফেলা হয়েছে। তুলকারেমের গভর্নর আব্দুল্লাহ কালিম জানিয়েছেন, এই হামলাটি অপ্রতিরোধ আগ্রাসন এবং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানান। কামিল আরও জানান, জরুরি চিকিৎসার সহায়তা শিবিরে আহতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না, যা মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয় কর্মী নিশাত শাওইশ জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের হুমকির কারণে 150টি পরিবারের সদস্যরা তাদের বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর সেনারা এসব বাড়ি সামরিক ক্যাম্পে পরিণত করেছে। শাওইশ আরও জানান, শিবিরটি এখন চারপাশে ঘেরাও করা হয়েছে এবং স্নাইপারদের মাধ্যমে আক্রমণ করা হচ্ছে। তিনি বলেন, সেনারা বাস্তুচ্যুত পরিবারগুলিকে জানিয়েছে যে তারা কমপক্ষে 2 সপ্তাহের জন্য তাদের বাড়িতে ফিরতে পারবে না। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের অভিযানটির লক্ষ্য ছিল শিবিরে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম মোকাবিলা করা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে সামরিক অভিযান শরণার্থী শিবিরের অবকাঠামো ধ্বংস করার এবং সেই অবকাঠামো ফিরিয়ে আনা প্রতিরোধ করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই সাময়িক অভিযানটি বড় হামলার অংশ, যা 21 জানুয়ারি জেনিন শরণার্থী শিবিরে শুরু হয়েছিল, যার ফলে অন্তত 25 জন নিহত হয়। 27 জানুয়ারি তুলকারেমে আরও হামলা হয় এবং 2 ফেব্রুয়ারি তামুন শহর এবং ফার আর শরণার্থী শিবিরে নতুন হামলা চালানো হয়। রাশিয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউরোপের সাথে যুক্ত হলো 3 বাল্টিক দেশ। রাশিয়ার সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউরোপীয় বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে 3 বাল্টিক দেশ, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। ইউরোপে এই ঘটনাকে ঐতিহাসিক ও নতুন যুগের সূচনা বলে দেখা হচ্ছে। ডয়েচে ভেলের প্রতিবেদনে লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া গত শনিবার 8 ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়ার বিদ্যুৎ গ্রিডের সাথে সংযুক্ত ছিল। এরপর সুইচ অফ করে দেওয়া হয় এবং ইউরোপের গ্রিডে সংযুক্ত করা হয়। সুইচ অফ করাটা ছিল অনেকটা প্রতীকী, কারণ দেশ তিনটি 2022 সালের মে মাস থেকে রাশিয়া থেকে বিদ্যুৎ ক্রয় বন্ধ করে দেয়। ওই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপ। তার অংশ হিসেবে রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় 3 বাল্টিক দেশ। দীর্ঘ প্রায় 3 বছর পর এই সিদ্ধান্ত কার্যকর করতে সমর্থ হলো দেশগুলো। সাবেক সোভিয়েত ইউনিয়নে ছিল এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া, তবে দেশ তিনটি এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও ইউর সদস্য। দেশ তিনটির কর্মকর্তারা বলছেন, রাশিয়া যাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ব্ল্যাকমেইল করতে না পারে সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এ প্রসঙ্গে লিথুয়ানিয়ার জ্বালানি বিষয়ক মন্ত্রী জিরিমান্তাস ভাইসিউনাস বলেন, রাশিয়া যাতে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে সেই লক্ষ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ইউক্রেন যুদ্ধের অবসানে পুতিনের সঙ্গে কথা হয়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2022 সালের শুরুর দিকের পর এই প্রথম মার্কিন ও রুশ দুই প্রেসিডেন্টের সরাসরি টেলিফোনে কথা হয়েছে বলে রোববার নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি কিভাবে এই যুদ্ধের অবসান ঘটাবেন সেই বিষয়ে এখনো কোনো পরিকল্পনা প্রকাশ করেননি। তবে গত সপ্তাহে তিনি বলেছিলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ কেবলই রক্তপাত এবং তার দল এই বিষয়ে কিছু ভালো আলোচনা করছে। শুক্রবার এয়ারফোর্স ওয়ানের বিমানে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলোচনার বিষয়টি জানান। এ সময় পুতিনের সঙ্গে কতবার আলোচনা করেছেন বলে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, এটা না বলাই ভালো। নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, মানুষের মৃত্যু থেমে যাক, পুতিন এটাই দেখতে চান। তবে ট্রাম্প পুতিনের টেলিফোনে আলোচনার বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ও রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা
তাস নিউজ এজেন্সিকে বলেছেন, ভিন্ন ভিন্ন ধরনের অনেক যোগাযোগ হচ্ছে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বিষয়ে সরাসরি মন্তব্য জানতে চাওয়া হলে পেসকভ বলেন, এসব যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কিছু জানি না এবং সম্ভবত কিছু বিষয় অবগতও নই। আমি এটিকে নিশ্চিত অথবা অস্বীকার করতে পারছি না। বাংলাদেশ ভারত কেউই কাউকে ছাড়া চলতে পারবে না, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন, ভারত ও বাংলাদেশ কেউই কারো সাহায্য ছাড়া চলতে পারবে না। তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সংযোগ প্রকল্পগুলোর মধ্যে যেগুলো এরই মধ্যে সম্পন্ন হয়েছে বা প্রায় সম্পন্নের পথে, সেগুলোর কার্যক্রম ভবিষ্যতে শুরু করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার ত্রিপুরার রাজধানী আগরতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী মানিক সাহা এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে যৌথ কিছু প্রকল্পের কথা তুলে ধরে আশাবাদ প্রকাশ করেন যে স্থবির এসব প্রকল্পের কাজ শীঘ্রই শুরু করা হবে। মানিক সাহা বলেন, আমরা এরই মধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করেছি এবং মৈত্রী সেতু নির্মিত করেছে। আগরতলা ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেল যোগাযোগও স্থাপিত হয়েছে। সবকিছু প্রস্তুত। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু সমস্যা হয়েছে, তবে আমি নিশ্চিত আন্তর্জাতিক রেল সংযোগ ভবিষ্যতে শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক হবে, কারণ বাংলাদেশ ও ভারতের সহায়তা ছাড়া চলতে পারবে না। গত বছরের ডিসেম্বর মাসে মানিক সাহা জানিয়েছিলেন, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপনকারী বেশ কিছু প্রকল্প চলমান অস্থিরতার কারণে বিলম্বিত হয়েছে। ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু সম্পূর্ণ থাকার পরও ব্যবহার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। এই সেতুতে 2021 সালে উদ্বোধন করা হয়। দ্বিপক্ষীয় পণ্য পরিবহনের জন্য ফেনী সেতু, সাবরুম ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং সিপাহীজলা জেলায় আন্তর্জাতিক অভ্যন্তরীণ জলপথ পরিবহন সহ বেশ কয়েকটি প্রকল্প, যেগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বা প্রায় সম্পন্নের পর্যায়ে রয়েছে, সেগুলো গত বছর অগাস্টে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে স্থবির হয়ে আছে। এদিকে শনিবার ঘোষিত দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী সাহা রাজধানী দিল্লির জনগণকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। তিনি বলেন, দেশের মানুষ জানে মোদীজির নেতৃত্বে তিনি যেভাবে জনগণের জন্য কাজ করেন, দরিদ্রের কথা ভাবেন, প্রতিটি মানুষের কথা চিন্তা করেন, তাই এই জয় স্বাভাবিক। আপনারাও জানেন, আম আদমি পার্টি সরকার দুর্নীতির সঙ্গে জড়িত। বহুদিন পর দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছে। ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার এমপি বিপ্লব কুমার দেব দিল্লির নির্বাচনী ফলাফলকে জনগণের আশীর্বাদের প্রতিফলন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি আগেও জানতাম কেজরিওয়াল পুরোপুরি কমিউনিস্ট চিন্তাধারার ব্যক্তি। এত বড় মিথ্যাবাদী ও প্রতারক একজন মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকা উচিত নয়। ভারতের রাজধানী তার মিথ্যা থেকে মুক্তি পেল। মোদীজির নেতৃত্বে দিল্লিতে একটি ভালো সরকার গঠিত হবে। আমি আশা করি দিল্লি নতুন পথে এগিয়ে যাবে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারাতে পারে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু। এআই ব্যবহারে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। পেন্টাগনে শত শত কোটি ডলারের জালিয়াতি খুঁজবে মাস্ক, আশা ট্রাম্পের। 1 মাসে 7 ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধ বন্ধ করতে ইউরোপ ও আমেরিকা থেকে যে গ্যারান্টি চান জেলনেস্কি। কানাডা ও মেক্সিকোকে নতুন করে বিপাকে ফেললেন ট্রাম্প। এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত 8। 1 মাসে 7 ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিন অবরুদ্ধ গাজায় চলতি বছরের জানুয়ারিতে অন্তত 7 জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট বা পিজিএস এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সোমবার 10 ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট বা পিজিএস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত মাসে গাজা উপত্যকায় কমপক্ষে 7 জন সাংবাদিককে হত্যা করেছে। তারা হলেন ওমর আল দিরাউই, সায়েদ আবু নাভান, আহলাম আল তালুলি, মোহাম্মদ বশির আল তালামিস, আকিল সালেহ, আহমেদ আল শিয়া এবং আহমেদ হিশাম আবু আল রুস। পিজিএস আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জানুয়ারি মাসে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের 9 জন সদস্যকে হত্যা করেছে এবং 6 জনের ঘরবাড়ি ধ্বংস করেছে। গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলে গুরুতর অব্যাহত হামলার নিন্দাও জানিয়েছে পিজিএস। গাজা ইসরায়েলি আগ্রাসন গণমাধ্যম কর্মীদের জন্য বিশ্বের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সংঘাতগুলোর মধ্যে একটি। দীর্ঘ 15 মাস ধরে চলে ইসরায়েলি আগ্রাসনে গাজায় 200 জনেরও বেশি গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, অনেক সাংবাদিককে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছে। গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এটি 3টি ধাপে করা হয়েছে। এর প্রথম ধাপের মেয়াদ 42 দিন। চুক্তি শর্তে বলা আছে, প্রথম ধাপের 16তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে। গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে ধাপে ধাপে। তবে ইসরায়েলি কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হারেজ্জকে জানিয়েছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চান না। তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন নেতানিয়াহু। তবে তাদের দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে আলোচনায় কোনো পাওয়ার দেওয়া হয়নি। কানাডা ও মেক্সিকোকে নতুন করে বিপাকে ফেললেন ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই পণ্য এখন থেকে বাড়তি 25% শুল্ক নিয়ে আমদানির অনুমতি দেবে আমেরিকা। এর মধ্য দিয়ে দুই প্রতিবেশীকে আরও বিপাকে ফেলে দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই নতুন শুল্কের বিষয়ে স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিক ঘোষণা করবে হোয়াইট হাউস। তাৎপর্যপূর্ণভাবে কানাডা হলো আমেরিকার ইস্পাত আমদানির সবচেয়ে বড় উৎস। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হিসাবটা অনেকটা তেমনই। উভয় ক্ষেত্রে তালিকায় দ্বিতীয় মেক্সিকো। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের মসনদে বসার পর থেকেই একে একে শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। কানাডা ও মেক্সিকো আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সঙ্গী। দুই দেশের উপরেই 25% শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল প্রতিবেশীরাও। পরে শুল্ক আরোপের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়, কিন্তু অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের উপর শুল্ক চাপিয়ে পরোক্ষভাবে দুই প্রতিবেশীকে বিপদে ফেলতে চাইলেন ট্রাম্প। রবিবার নিউ অরল্যান্সে যাওয়ার পথে বিমানে কিছু সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আমেরিকার সমস্ত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের আমদানিতে 25% শুল্ক নেওয়া হবে। সোমবার হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হবে। এমনিতে এই সমস্ত ধাতুর আমদানিতে কিছু শুল্ক আগে থেকেই ছিল, তার উপরে বাড়তি 25% শুল্ক আরোপিত হবে। চলতি সপ্তাহে আরও কিছু শুল্ক আরোপের কথা ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার বক্তব্য, যে সমস্ত দেশ আমেরিকার থেকে চড়া হারে শুল্ক নেবে তাদের উপরে আমেরিকাও শুল্ক চাপাবে। বাণিজ্য নীতিতে এভাবে সমতা আনতে চান ট্রাম্প। পরিসংখ্যান বলছে 2023 সালে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমেরিকা সবচেয়ে বেশি আমদানি করেছিল কানাডা থেকে। দ্বিতীয় স্থানে ছিল মেক্সিকো। এছাড়াও এই পণ্য আমদানি করা হয় ব্রাজিল, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের থেকে। গত সপ্তাহে কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক আরোপ করে ট্রাম্প জানিয়েছিলেন, ওই দুই দেশ থেকে অবৈধভাবে প্রচুর মানুষ আমেরিকায় ঢুকে পড়ে। তারা সীমান্ত সুরক্ষিত নাকরোলে এবং অবৈধ অভিবাসীদের না আটকালে শুল্ক জারি থাকবে। কানাডাও পাল্টা 25% শুল্ক আরোপের আমেরিকার পণ্যের উপর চাপানোর কথা ঘোষণা করে। কর চাপানোর হুঁশিয়ারি দেয় মেক্সিকো। পরে বিতর্কের মাঝে হোয়াইট হাউস জানায়, আপাতত কানাডা মেক্সিকোর কাছ থেকে বাড়তি শুল্ক নেওয়া হচ্ছে না। সীমান্তের বিষয়ে অবশ্য দুই দেশই আমেরিকাকে আশ্বস্ত করেছে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারাতে পারে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। সপ্তাহ জুড়ে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির ছবি দেখার পর রোববার 9 ফেব্রুয়ারি এমন মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের। মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের হলোকাস্ট থেকে বেঁচে যাওয়াদের সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, তারা হলোকাস্ট থেকে বেঁচে যাওয়াদের মতো দেখতে হয়ে গেছেন। তাদের অবস্থা খুবই ভয়াবহ। দেখে মনে হচ্ছে তারা অনেকদিন ধরে কিছু খায়নি, অত্যন্ত শুকিয়ে গেছেন। সুপার বোল অনুষ্ঠানে যোগ দিতে নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ট্রাম্প। জার্মান নাৎসি এবং তাদের সহযোগীদের দ্বারা ইউরোপীয় ইহুদিদের উপর চালানো গণহত্যার নাম হলোকাস্ট। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমি জানি না আমরা আর কতক্ষণ সহ্য করতে পারবো। কিছু বিষয় আমরা ধৈর্য ধরে রাখতে পারছি না। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস শনিবার আরো 3 জন ইসরায়েলি জিম্মি এলি শারাবি, ওজলেবি এবং ওহাদ বেন আমিকে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। তখন তাদের দেখে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আগের দফায় মুক্তিপ্রাপ্ত 18 জন জিম্মির চেয়ে 3 জনের অবস্থা আরো খারাপ বলে মনে হয়েছিল। তবে ইসরায়েলের কাছ থেকে মুক্তি পাওয়া এমন অনেক ফিলিস্তিনি বন্দীও ছিলেন যারা রোগা এবং শীর্ণকায় হয়ে গেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিদের অপহরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গাজা নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানানোর কয়েকদিন পর ইসরায়েলি জিম্মিদের বিষয়ে প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প। তার এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বাকি 76 জন জিম্মিকে মুক্তি দেওয়ার আগে ইসরায়েল এই কথা বলল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ভাগ্য নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হলো। এদিকে ইসরায়েলের ওই 3 জিম্মি সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার মন্তব্য করেছেন। বলেছেন যে দুর্বল জিম্মিদের অবস্থা মর্মান্তিক, এর কারণ খোঁজা হবে এবং সমাধান করা হবে। ইসরায়েলের 3 জিম্মির বিনিময়ে শনিবার 183 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে তেল আবিব। এআই ব্যবহারে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান।
1000 কিলোমিটার বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান। লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার করা হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি এই ঘোষণা দেন। আলীরেজা তাংসিরি জানিয়েছেন, ইরান 1000 কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করেছে। এর নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার করা হয়েছে। অপারেশন বালফজর 8 এর বার্ষিক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তাংসিরি ইরানের নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির উপর জোর দেন এবং দেশের আঞ্চলিক জলসীমার উপর যেকোনো হুমকির বিরুদ্ধে প্রতিপক্ষকে সতর্ক করেন। তিনি বলেন, আমাদের জলসীমার বিদেশি কোনো শক্তি যেন না প্রবেশ করতে পারে তা নিশ্চিত করার জন্য ইরানের নৌবাহিনী এবং আইআরজিসি বাহিনী একসঙ্গে দাঁড়িয়ে আছে। ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে তাংসিরি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত 8। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত 7 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ অভিযানে 1 জন সেনাও নিহত হয়েছেন। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বা আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, 8 ও 9 ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনী দেরা ইসমাইল খান জেলা সাধারণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান বা আইবিও পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হয়। এ অভিযানে 3 সন্ত্রাসী নিহত এবং অপর 2 জন আহত হন। এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলী সাধারণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এই সময় উভয় পক্ষের গুলি বিনিময় হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে 4 জন খোয়ারিস বা সন্ত্রাসী নিহত হন এবং 3 জন খোয়ারিস আহত হন। এদিকে পেশোয়ার এবং কোহাটের সীমান্তে হাসানখেল মহকুমায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে 1 জন সেনা নিহত এবং আরও 3 জন আহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। যুদ্ধ বন্ধ করতে ইউরোপ ও আমেরিকা থেকে যে গ্যারান্টি চান জেলনেস্কি। ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা শুধুমাত্র যুদ্ধ বন্ধ করা নয়, বরং দেশটিতে যেন রাশিয়া আর কোনো আগ্রাসন না চালায় তা নিশ্চিত করা উচিত। আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি। রোববার 9 ফেব্রুয়ারি সাক্ষাৎকারটি প্রচার করা হয়। জেলনেস্কি বলেছেন, ইউক্রেন 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার কিয়েভ পুরোদমে আগ্রাসন শুরুর আগের বছরগুলোতে শান্তি চুক্তি এবং আলোচনা ব্যর্থ হয়েছে, তার পুনরাবৃত্তি চায় না। এর অর্থ হলো কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া। তিনি আইটিভিকে বলেন, একটি স্থির সংঘাত বারবার আবারও আগ্রাসনের দিকে নিয়ে যাবে, আর তাহলে কারা পুরস্কৃত হবে এবং ইতিহাসে বিজয়ী হিসেবে নাম লেখাবে? কেউ নয়। এটি সবার জন্য একটা চূড়ান্ত পরাজয় হবে। এটি আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ ততটা ট্রাম্পের জন্য। তিনি আরো বলেন, ডোনাল্ড ট্রাম্পকে কেবল যুদ্ধ শেষ করার দরকার নেই, তা কেমন পদক্ষেপ নিতে হবে যাতে রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিন আবার যুদ্ধ করার সুযোগ না পান। এটি মূল বিষয়, আর সবার এতে স্বীকৃতি দেওয়া উচিত। এটি জয় হবে। ইউক্রেনের পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যদি এতে জড়িত থাকে, তাহলে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন জেলনেস্কি। তিনি বলেন, যদি আমি নিশ্চিত হতে পারতাম যে আমেরিকা এবং ইউরোপ আমাদের পরিত্যাগ করবে না এবং তারা আমাদের সমর্থন করবে এবং নিরাপত্তা নিশ্চয়তা দেবে, তাহলে আমি যে কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত থাকতাম। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, যদি নিরাপত্তা নিশ্চয়তা থাকে তাহলে আমরা যুদ্ধ সমাপ্তির কথা বলতে পারি। পেন্টাগনের শত শত কোটি ডলারের জালিয়াতি খুঁজবে মাস্ক, আশা ট্রাম্পের। ইলন মাস্ক পেন্টাগনের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলো শত শত কোটি ডলারের জালিয়াতি খুঁজে বের করবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের ব্রেট বেয়ারের সঙ্গে একটি সুপার বোল সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প, যার একটি অংশ রোববার 9 ফেব্রুয়ারি সকালে প্রচারিত হয়েছিল। ট্রাম্প বলেন, আমরা শত শত কোটি ডলারের জালিয়াতি এবং অপব্যবহার খুঁজে বের করব। এর জন্য ইলন মাস্ক অডিট বা নিরীক্ষা চালিয়ে জালিয়াতি খুঁজে বের করবে বলেও জানান ট্রাম্প। আমি খুব শিগগিরই তাকে বলবো, হয়তো 24 ঘন্টার মধ্যে যে শিক্ষা বিভাগে যাও সেখানকার পরিস্থিতি দেখো, তারপর বলবো সেনাবাহিনীতে যাও, সেখানে কি অবস্থা খুঁজে বের করো, বলেন ট্রাম্প। 20 জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ব্যয় কমাতে এরই মধ্যে অনেকগুলো নির্বাহী আদেশে সই করেছেন। দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসে ইলন মাস্ককে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছেন ট্রাম্প। তাকে মার্কিন ফেডারেল কর্মীদের সংখ্যা কমানোর দায়িত্ব দিয়েছেন তিনি। সেই উদ্যোগের অংশ হিসেবে মাস্কের সহযোগীরা বিভিন্ন সরকারি সংস্থার কম্পিউটার সিস্টেমে গোপনীয় তথ্যে অ্যাক্সেসের চেষ্টা করেছেন। এদিকে সমালোচকরা বলছেন, এই উদ্যোগ অবৈধ। গোপন তথ্য প্রকাশের এই চেষ্টা সংস্থাগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।